বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক জিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক ব্রায়ান ফিঞ্চের লেখা হাউ টু রাইট আ বিজনেস প্ল্যান বইটি। আপনার কি একটি দুর্দান্ত ব্যবসার ধারণা আছে, কিন্তু যখন কেউ জিজ্ঞাসা করে আপনার পরিকল্পনা কি, তখন আপনি নীরব হয়ে যান। শুধু ধারণাই যথেষ্ট নয়, একটি শক্তিশালী, সুস্পষ্ট এবং কর্মভিত্তিক ব্যবসায়িক পরিকল্পনা নির্ধারণ করে যে আপনার ধারণাটি উড়বে নাকি মাটিতে পড়ে যাবে। হাউ টু রাইট আ বিজনেস প্ল্যান এমন একটি বই যা আপনাকে ধাপে ধাপে শেখায় কিভাবে আপনার ধারণাকে একটি পেশাদার উপস্থাপনায় পরিণত করবেন, যা বিনিয়োগকারীদের মুগ্ধ করবে এবং বাজারে টিকে থাকবে। আজ আমরা সেই রোডম্যাপ নিয়ে কথা বলতে চলেছি যা প্রতিটি সফল ব্যবসার শুরু। সুতরাং আপনি যদি সত্যিই আপনার ধারণাটি বিশ্বের সামনে আনতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অধ্যায় 1-এর অংশ 1। যদি আপনার পরিকল্পনা কেবল আপনার মনে থাকে, তবে তা একটি স্বপ্ন, কিন্তু যখন সেই পরিকল্পনা কাগজে নেমে আসে, তখন তা মিশনে পরিণত হয়। ব্যবসার শুরু একটি ধারণা দিয়ে হয়, কিন্তু শুধু ধারণা দিয়ে কোনো বড় ব্যবসা তৈরি হয় না। এর জন্য প্রয়োজন একটি সুনির্দিষ্ট, স্পষ্ট এবং কার্যকর পরিকল্পনা। এমন একটি রোডম্যাপ যা আপনাকে শুরু থেকে সফলতা পর্যন্ত পথ দেখাবে। কিন্তু প্রশ্ন হলো, এমন একটি পরিকল্পনা তৈরি করা শুরু করবেন কিভাবে? প্রথমে আমাদের বুঝতে হবে যে ব্যবসায়িক পরিকল্পনা কেবল বিনিয়োগকারীদের দেখানোর জন্য নয়। এটি আপনাকে আপনার ব্যবসার প্রতিটি দিক পরিষ্কারভাবে দেখতে সাহায্য করে। আপনি যা ভেবেছেন, যখন তা লিখবেন, তখনই আপনার চিন্তার গভীরতা বুঝতে পারবেন। এটিই হলো প্রথম পদক্ষেপ, আপনার ধারণাকে কাগজে কলমে নিয়ে আসা। যখন আপনি লেখা শুরু করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনার ব্যবসার উদ্দেশ্য নির্ধারণ করা। আপনি কি বিক্রি করতে চান, কাকে বিক্রি করতে চান এবং কেন? যদি এই 3টি প্রশ্নের উত্তর আপনার কাছে না থাকে, তবে আপনি শুরু করার জন্য প্রস্তুত নয়। এর মানে এই নয় যে আপনার সব কিছু নিখুঁত হতে হবে, কিন্তু স্বচ্ছতা জরুরি। ব্যবসায়িক পরিকল্পনার শুরু এই প্রশ্ন দিয়ে হয় যে আপনি কোন সমস্যার সমাধান করছেন। বাজারে এমন কোনো প্রয়োজন আছে যা এখনও পূরণ হয়নি, এবং আপনি কিভাবে সেই প্রয়োজন পূরণ করতে পারেন। এখন যখন আপনি আপনার সমস্যা এবং সমাধান উভয়ই বুঝে গেছেন, পরবর্তী পদক্ষেপ হলো আপনার পণ্য বা পরিষেবা সংজ্ঞায়িত করা। মানুষ কি কিনবে, কিভাবে কিনবে এবং তারা এর থেকে কি লাভ পাবে, এই সবে বিস্তারিত লিখতে হবে। একটি ভালো ব্যবসায়িক পরিকল্পনা এমন গ্রাহককে মাথায় রেখে লেখা হয় যে আপনার সম্পর্কে কিছুই জানে না। এটি পড়ে যে কেউ বুঝতে পারবে আপনার ব্যবসা কি করে, কিভাবে করে এবং কেন করে। এবং হ্যাঁ, এখানে একটি বড় ভুল হয়। লোকেরা পরিকল্পনা তৈরির সময়ে তাদের ধারণার প্রতি অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু ব্যবসার আসল মানে হলো মূল্য প্রদান করা। যদি আপনার ধারণা মানুষের সমস্যা সমাধান না করে, তবে তা কেবল একটি ধারণা, ব্যবসা নয়। তাই যখন আপনি আপনার পরিকল্পনা শুরু করবেন, তখন নিজেকে এই প্রশ্নটি করুন যে আমি কাকে মূল্য দিচ্ছি, আমার গ্রাহককে, তার কি প্রয়োজন এবং আমি তাকে তা কিভাবে দিতে যাচ্ছি। অংশ 2। যখন আপনি জানেন যে আপনার গ্রাহক কে এবং তার কি প্রয়োজন, তখন পরবর্তী পদক্ষেপ হলো তাকে কিভাবে লক্ষ্য করবেন। এই পর্যায়ে বাজার গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আপনাকে বুঝতে হবে আপনার লক্ষ্য শ্রোতাদের বয়স কত, তাদের আয় কত, তাদের প্রয়োজন ও সমস্যাগুলি কি কি, এবং তারা সাধারণত কী ভাবেন। এবার বাজার গবেষণা এবং অনুমান করার মধ্যে বড় পার্থক্যটি বুঝুন। বেশিরভাগ নতুন ব্যবসা প্রতিষ্ঠাতা তাদের মনে কিছু ধরে নেন, যেমন আমার মনে হয় লোকেরা এটি পছন্দ করবে, বা আমার মনে হয় এটি চলবে। কিন্তু ব্যবসা কেবল মনে হয়ের উপর চলে না। আপনার ডেটা প্রয়োজন, প্রমাণ প্রয়োজন, এবং এর জন্য আপনাকে আপনার সম্ভাব্য গ্রাহকদের সাথে কথা বলতে হবে। গ্রাহক সাক্ষাৎকার নেন, তাদের জিজ্ঞাসা করুন তারা কোন সমস্যার মুখোমুখি হচ্ছেন, বর্তমানে তারা সেই সমস্যার কি সমাধান পাচ্ছেন এবং তারা সেই সমাধানে কতটা সন্তুষ্ট। তাদের উত্তর আপনার জন্য সোনা থেকেও মূল্যবান হবে, কারণ এখান থেকেই আপনার পরিকল্পনার আসল দিক নির্দেশনা পাবে। এরপর আসে প্রতিযোগিতা, অর্থাৎ প্রতিদ্বন্দ্বী সম্পর্কে ধারণা। প্রতিটি মার্কেটেই ইতিমধ্যেই কেউ না কেউ বিদ্যমান। আপনাকে দেখতে হবে তারা কি করছে, কি ভালো করছে এবং কি করছে না। এটি আপনাকে আপনার পণ্যকে আরও উন্নত করার সুযোগ দেবে। কিন্তু কেবল তাদের চেয়ে ভালো হলেই চলবে না, আপনাকে আলাদা হতে হবে।
অর্থাৎ আপনাকে আপনার অনন্য বিক্রয় প্রস্তাব বা ইউএসপি নির্ধারণ করতে হবে। মানুষ কেন আপনাকে বেছে নেবে, অন্য কাউকে নয়। এর উত্তর আপনার পরিকল্পনায় স্পষ্ট থাকতে হবে। এবং তারপর আসে ব্যবসায়িক মডেল। আপনার আয় কিভাবে হবে? আপনি কি এককালীন পণ্য বিক্রি করবেন নাকি সাবস্ক্রিপশনে কাজ করবেন? আপনি কি পরিষেবা দিবেন নাকি ডিজিটাল পণ্য বিক্রি করবেন? কত দামে বিক্রি করবেন, খরচ কত হবে, লাভ কত হবে? যত পরিষ্কার এবং সহজভাবে আপনি এসব পরিকল্পনা করবেন, তত আপনার প্রস্তুতি মজবুত হবে। এবং একটি কথা মনে রাখবেন, ব্যবসায়িক পরিকল্পনা কোনো পাথরের দাগ নয়। এটি একটি জীবন্ত নথি যা সময় এবং অভিজ্ঞতার সাথে পরিবর্তিত হয়। অধ্যায় 2-এর অংশ 1। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে বড় বড় ব্যবসা যে একটি ছোট ঘরে শুরু হয়েছিল, তারা কিভাবে বিশ্ব জয় করল? এর একটি বড় রহস্য আছে। একটি ব্যবসায়িক পরিকল্পনা যা কেবল কাগজে নয়, মন এবং হৃদয় উভয় ক্ষেত্রেই গেঁথে গিয়েছিল। এমন একটি পরিকল্পনা যেখানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ঝুঁকি এবং প্রতিটি সুযোগের হিসাব পরিষ্কারভাবে লেখা ছিল। এবার কথা বলি সেই অংশটি নিয়ে যা প্রতিটি ব্যবসায়িক পরিকল্পনার ভিত্তি: মিশন ও ভিশন। মিশন মানে আপনি কি করতে চান, আর ভিশন মানে আপনি এটি করে কোথায় পৌঁছাতে চান। এই দুটি বিষয় আপনার চিন্তাকে দিক নির্দেশনা দেয় এবং আপনার কাজকে উদ্দেশ্য দেয়। একটি শক্তিশালী মিশন স্টেটমেন্ট আপনার ব্যবসার আত্মা, যার সাথে মানুষ সংযুক্ত হয়। ধরুন আপনি একটি হেলথ ড্রিঙ্ক স্টার্টআপ শুরু করছেন। আপনার মিশন হতে পারে বাংলাদেশকে সুস্থ রাখা প্রতিদিন একটি ড্রিঙ্কের মাধ্যমে, এবং আপনার ভিশন হতে পারে প্রতিটি ঘরে আমাদের ড্রিঙ্ক পৌঁছাবে এবং মানুষের স্বাস্থ্যে পার্থক্য অনুভূত হবে। এখন যখন আপনি এটি লিখবেন, তখন এটি কেবল বিনিয়োগকারীদেরই নয়, আপনাকেও বারবার আপনার লক্ষ্য মনে করিয়ে দেবে। এবং হ্যাঁ, এটি কেবল লোক দেখানো শব্দ হওয়া উচিত নয়, এটি আসল চিন্তা হওয়া উচিত যা আপনার কাজে প্রতিফলিত হয়। এরপর আসে বিজনেস ওভারভিউ, অর্থাৎ আপনি যে কাজ করতে যাচ্ছেন তার পুরো সারসংক্ষেপ। আপনি কি বিক্রি করবেন, কাকে বিক্রি করবেন, কেন বিক্রি করবেন এবং কিভাবে বিক্রি করবেন, এই সব কিছু। এই অংশে ভাষা সহজ রাখা উচিত, এমনভাবে লেখা উচিত যেন আপনি কোনো বন্ধুকে আপনার ধারণা বোঝাচ্ছেন। তারপর আসে কোম্পানির কাঠামো। আপনি একা অংশীদারিত্বে আছেন নাকি প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করতে চলেছেন, এটি স্পষ্ট হওয়া উচিত। এর মাধ্যমে আপনার দায়িত্ব, ট্যাক্স এবং ভবিষ্যতের সিস্টেম সব কিছু নির্ধারিত হয়। এখানে একটি বিষয় খুব মনোযোগ দিয়ে দেখার আছে: ভূমিকা এবং দায়িত্ব। যদি আপনি কারোর সাথে কাজ করেন, তবে কে কি করবে তা স্পষ্ট হওয়া উচিত। এতে বিভ্রান্তি হয় না এবং কাজ দ্রুত এগিয়ে চলে। প্রতিটি কাঠামোর নিজস্ব সুবিধা এবং অসুবিধা থাকে, তাই এটি নির্বাচন করার সময় সাবধানে সিদ্ধান্ত নিন। প্রয়োজন হলে একজন সিএ বা আইনি বিশেষজ্ঞের পরামর্শ নিন। পরবর্তী অংশে আমরা আপনার পণ্য বা পরিষেবা এবং কিভাবে আপনি এটিকে মানুষের জীবনের অংশ করে তুলতে পারেন তা নিয়ে কথা বলবো। অংশ 2। এবার আসি সেই অংশে যা আপনার ব্যবসার আসল নায়ক, আপনার পণ্য বা পরিষেবা। ভাবুন তো, যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার পণ্য এমন কি করে যা অন্যদের থেকে আলাদা, আপনি কি এক লাইনে উত্তর দিতে পারবেন? এখানে আপনার স্পষ্টতা সবচেয়ে বেশি জরুরি। আপনার পণ্য কি, এটি কার প্রয়োজন পূরণ করে এবং এটি কিভাবে কারো জীবন সহজ বা উন্নত করে, এটি বোঝানো খুব জরুরি। ধরুন আপনি এমন একটি মোবাইল অ্যাপ তৈরি করছেন যা শিক্ষার্থীদের প্রতিদিনের অধ্যয়নের পরিকল্পনা দেয়। তাহলে আপনার পণ্য শুধু একটি অ্যাপ নয়, বরং এটি একটি ব্যক্তিগত নির্দেশিকা যা শিক্ষার্থীর সমস্যা সমাধান করে। কোথা থেকে পড়বে, কতটুকু পড়বে এবং কিভাবে পড়বে। এখন এই একই কথা আপনাকে ব্যবসায়িক পরিকল্পনায় লিখতে হবে, কিন্তু এমনভাবে যাতে পাঠক আপনার চিন্তার সাথে সংযুক্ত হতে পারে। এরপর আপনাকে বলতে হবে আপনার পণ্যের ইউএসপি কি, কোন বিষয়টি আপনার পণ্যকে বাকি সব থেকে আলাদা করে তোলে। এটি কি কম দামে বেশি দেয়? এর মান কি উন্নত? এটি কি প্রযুক্তিতে এগিয়ে? যেমন ধরুন, আপনি যদি একটি অর্গ্যানিক বিউটি প্রোডাক্ট তৈরি করেন যা সম্পূর্ণ স্থানীয় উপাদান দিয়ে তৈরি এবং কোনো প্রাণীর ওপর পরীক্ষা করা হয়নি, তবে এটি আপনার ইউএসপি হতে পারে। তারপর আসে প্রোডাক্ট লাইফ সাইকেলের অংশ, অর্থাৎ আপনার পণ্য কতদিন চলবে এবং কখন আপনাকে নতুন সংস্করণ আনতে হতে পারে। এটি বিনিয়োগকারীদের ধারণা দেয় যে ভবিষ্যতে আপনাকে কতটা উদ্ভাবন করতে হবে। এর পাশাপাশি আপনি এই পর্যন্ত কি কি প্রস্তুত করেছেন তাও বলুন। এটি কি কেবল একটি ধারণা নাকি প্রোটোটাইপ তৈরি হয়েছে? কোনো পরীক্ষা হয়েছে কি? কোনো গ্রাহকের কাছ থেকে ফিডব্যাক পাওয়া গেছে কি? এই সব জিনিস আপনার বিশ্বাসযোগ্যতা বাড়ায় এবং ব্যবসায়িক পরিকল্পনাকে শক্তিশালী করে। এবং হ্যাঁ, এটি ভুলবেন না,
যদি আপনি এমন কিছু তৈরি করছেন যা পেটেন্ট বা কপিরাইটের যোগ্য হতে পারে, তবে তা অবশ্যই উল্লেখ করুন। এটি আপনাকে আইনি সুরক্ষা দেবে এবং বাজারে আপনার পণ্য কপি হওয়া থেকে রক্ষা করবে। অধ্যায় 3-এর 1 অংশ 1। আপনি কি জানেন যে বিশ্বের অনেক দুর্দান্ত ব্যবসায়ী কেবল এই কারণে ব্যর্থ হয়েছে কারণ তারা বাজারকে সঠিকভাবে বুঝতে পারেনি? ব্যবসা শুরু করার আগে সবচেয়ে জরুরি হলো জানা যে আপনার সেবা বা পণ্যের বাজারে আসলেই প্রয়োজন আছে কিনা। আর এখানেই আসল খেলা আসে, বাজার গবেষণা। বাজার গবেষণা মানে শুধু এই নয় যে আপনি কিছু লোককে জিজ্ঞাসা করুন যে আপনি কি এটি কিনবেন, বরং এর অর্থ হলো গ্রাহকের আচরণ বোঝা, তাদের প্রয়োজনের গভীরে যাওয়া এবং এই মুহূর্তে তারা কি ব্যবহার করছেন এবং কেন। আপনাকে আপনার লক্ষ্য শ্রোতাকে স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে, অর্থাৎ কারা আপনার সেবা ব্যবহার করবে, তাদের বয়স কত, তাদের আয় কত, তারা কোন জায়গায় থাকে এবং তাদের কেনার ধরন কেমন, এটি জানা খুব জরুরি। ধরুন আপনি একটি শিক্ষা অ্যাপ তৈরি করেন, তাহলে আপনি কেবল শিক্ষার্থীদেরই দেখবেন না, বরং এটাও জানবেন যে তাদের বাবা মা কী ভাবেন, শিক্ষকদের কি প্রয়োজন এবং শিক্ষা খাতে প্রবণতা কি চলছে। এরপর আসে প্রাথমিক গবেষণা এবং মাধ্যমিক গবেষণার খেলা। প্রাথমিক গবেষণা সেটি যা আপনি নিজে করেন, যেমন সমীক্ষা, সাক্ষাৎকার বা ফোকাস গ্রুপ। এটি সরাসরি আপনার বাজারের মানুষের সাথে কথা বলার একটি উপায়। এর মাধ্যমে আপনি মাঠ পর্যায়ের তথ্য পান, যেমন মানুষ কোন বিষয়ে বিরক্ত, তারা কি পছন্দ করে বা তারা কিসে টাকা খরচ করতে চায়। মাধ্যমিক গবেষণা সেটি যা আগে থেকেই কেউ করে রেখেছে, যেমন সরকারি রিপোর্ট, শিল্প তথ্য বা খবরের নিবন্ধ। এর মাধ্যমে আপনি বড় পরিসরে এটি বুঝতে পারেন যে বাজারের আকার কত বড়, বৃদ্ধির গতি কেমন এবং আপনার বিভাগে প্রতিযোগিতা কতটুকু। এই দুটি গবেষণা থেকে আপনি 3টি বড় বিষয় বের করতে পারেন। 1, বাজারের আকার কত বড়। 2, আপনার লক্ষ্য শ্রোতা কতটুকু। 3, তাদের প্রয়োজন এবং অভ্যাস কী। যখন আপনি এটি বুঝতে পারেন, তখন আপনি এটাও জানতে শুরু করেন যে আপনার পণ্য বা পরিষেবা কিভাবে সেই প্রয়োজন পূরণ করতে পারে। আর এই ডেটা যখন আপনি আপনার ব্যবসায়িক পরিকল্পনায় লেখেন, তখন তা কেবল কাগজে কলমে একটি ধারণা থাকে না, এটি একটি পরিকল্পনায় পরিণত হয় যা বাস্তব জগতে কাজ করতে পারে। অংশ 2। যখন আপনি বাজার গবেষণা থেকে সমস্ত প্রয়োজনীয় ডেটা সংগ্রহ করে ফেলেছেন, এবার সেই ডেটা এমনভাবে উপস্থাপন করার সময় যাতে আপনার ব্যবসায়িক পরিকল্পনা পড়া ব্যক্তিটি অলম্বে বুঝতে পারেন যে আপনি কতটা গভীরভাবে চিন্তা করেছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তিনি এই বিষয়টি দ্বারা প্রভাবিত হন যে আপনার ধারণাটি কেবল একটি স্বপ্ন নয়, বরং একটি বাস্তব প্রয়োজনের ওপর ভিত্তি করে তৈরি। শুরু হয় বাজার ওভারভিউ দিয়ে, অর্থাৎ প্রথমে আপনি দেখান যে আপনি যে সেক্টরে প্রবেশ করতে চান তার কারেন্ট অবস্থা কী। এটি বলুন যে সেই শিল্প কতটা বৃদ্ধি পাচ্ছে, তাতে কতজন খেলোয়াড় আছে এবং আগামী বছরগুলোতে তাতে কতটা সুযোগ আছে। এটি সেই অংশ যেখানে সেকেন্ডারি রিসার্চ আপনার কাজে আসে। এরপর আসে টার্গেট মার্কেট সেকশন। এতে আপনাকে খুব পরিষ্কারভাবে বলতে হবে যে আপনার গ্রাহক কে। আপনি এখানে বায়ার পার্সোনা তৈরি করতে পারেন, অর্থাৎ আপনার আদর্শ গ্রাহকের একটি ছোট প্রোফাইল, যেমন তার বয়স, লিঙ্গ, অবস্থান, পেশা, আয়, শখ এবং তিনি কোন সমস্যাগুলির সাথে লড়ছেন যা আপনি সমাধান করতে যাচ্ছেন। এরপর আসে প্রতিযোগী বিশ্লেষণ, অর্থাৎ আপনার মতো পণ্য বা পরিষেবা আর কে কে দিচ্ছে, তাদের শক্তি কী, তাদের দুর্বলতা কী এবং আপনি তাদের থেকে কিভাবে আলাদা। এই অংশটি যত সূক্ষ্মভাবে ব্যাখ্যা করবেন, আপনার পরিকল্পনা তত বেশি বাস্তবসম্মত মনে হবে। কারণ যদি আপনি না জানেন যে প্রতিযোগিতা কি করছে, তার মানে হলো আপনি যুদ্ধক্ষেত্রে চোখ বন্ধ করে নামছেন। এখন কথা বলি ইউনিক ভ্যালু প্রপোজিশন নিয়ে, অর্থাৎ আপনার কাছে এমন কি বিশেষ কিছু আছে যা অন্য কেউ দিচ্ছে না। এটি আপনার পরিকল্পনার সবচেয়ে উজ্জ্বল অংশ। যদি কোনো বিনিয়োগকারী এই অংশটি পড়ে বলেন যে হ্যাঁ, এটাই বাজারে অনুপস্থিত, তবে বুঝুন আপনি অসাধারণ কাজ করেছেন। এর সাথে আপনাকে বলতে হবে বাজারে প্রবেশের আপনার কৌশল কি হবে, আপনি গ্রাহকদের কাছে কিভাবে পৌঁছাবেন, কোন চ্যানেলগুলি ব্যবহার করবেন, যেমন সোশ্যাল মিডিয়া, ইমেল মার্কেটিং, ফিজিক্যাল প্রমোশন বা পার্টনারশিপ। এবং শেষে আপনি দেখান যে আপনি গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন যে আপনার পণ্য বা পরিষেবার আসলেই চাহিদা আছে। যদি আপনি সমীক্ষা করে থাকেন তবে তার ফলাফল বলুন, সাক্ষাৎকারে পাওয়া অন্তর্দৃষ্টি শেয়ার করুন এবং ডেটা দিয়ে আপনার দাবিকে শক্তিশালী করুন। যখন আপনি এটি করেন, তখন আপনার ব্যবসায়িক পরিকল্পনা কেবল একটি ধারণার নথি থাকে না, বরং তা একটি গবেষণা ভিত্তিক রোডম্যাপ হয়ে ওঠে, যা দেখায় যে আপনি প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নিয়েছেন। অধ্যায় 4-এর অংশ 1।
যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে আপনার কোম্পানি কি করে এবং এটি অন্যদের থেকে কিভাবে আলাদা, তাহলে আপনি কি এক লাইনে এর উত্তর দিতে পারবেন? যদি না পারেন, তবে এটাই সেই জায়গা যেখানে আমরা আজ মনোযোগ দিতে চলেছি। কারণ একটি ব্যবসায়িক পরিকল্পনার প্রাণ হলো আপনার কোম্পানির পরিচয়, তার কাঠামো, মিশন এবং ভিশন। প্রথমে কথা বলি কোম্পানি ওভারভিউ নিয়ে। এখানে আপনি বলেন আপনার কোম্পানির নাম কি, কখন শুরু হয়েছে বা হতে চলেছে, এর অবস্থান কোথায় হবে এবং এর আইনি কাঠামো কি। অর্থাৎ এটি কি একক মালিকানা, অংশীদারিত্ব, এলএলপি নাকি প্রাইভেট লিমিটেড কোম্পানি। এর মাধ্যমে বিনিয়োগকারী বা পাঠক এটি বোঝেন যে আপনি আপনার অপারেশন নিয়ে কতটা চিন্তা করেছেন। এরপর আসে মিশন স্টেটমেন্ট। এটি একটি ছোট লাইন, কিন্তু এটি বলে আপনার উদ্দেশ্য কী, অর্থাৎ আপনার কোম্পানি বিশ্বে কী পরিবর্তন আনতে চায়। এই লাইনটি অনুপ্রেরণামূলক হওয়া উচিত, কিন্তু বাস্তবের সাথে সংযুক্ত। যেমন আমরা প্রতিটি ছোট ব্যবসাকে অনলাইন সফলতা এনে দিতে চাই। এবার ভিশন স্টেটমেন্টে আসি। এটি বলে যে আপনি ভবিষ্যতে আপনার কোম্পানিকে কোথায় দেখতে চান। এক অর্থে এটি আপনার স্বপ্নের একটি বিবৃতি, যা দেখায় যে আপনি 5 বা 10 বছর পর কোন অবস্থানে পৌঁছাতে চান। এরপর আসে আপনার ব্যবসার কাঠামো, অর্থাৎ আপনার দলের আকার কেমন হবে, কে কি কাজ করবে এবং কোন বিভাগ থাকবে। হতে পারে যে শুরুতে আপনি একাই সবকিছু করছেন, তবু আপনাকে এটি লিখতে হবে যে যেমন যেমন আপনার ব্যবসা বাড়বে আপনি কোন কোন পজিশন হায়ার করবেন, যেমন অপারেশন ম্যানেজার, মার্কেটিং হেড, সেলস এক্সিকিউটিভ ইত্যাদি। শুধু তাই নয়, যদি আপনার কোনো সহপ্রতিষ্ঠাতা বা অংশীদার থাকে, তবে প্রত্যেকের ভূমিকা এবং দায়িত্ব পরিষ্কারভাবে বলতে হবে। এর মাধ্যমে এটি বোঝা যায় যে কাজ কিভাবে ভাগ করা আছে এবং প্রত্যেকে কোন দক্ষতা নিয়ে এসেছে। প্রতিটি কাঠামোর নিজস্ব সুবিধা এবং অসুবিধা আছে, তাই এটি নির্বাচন করার সময় ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। প্রয়োজন হলে একজন সিএ বা আইনি বিশেষজ্ঞের পরামর্শ নিন। এবার একটি খুব গুরুত্বপূর্ণ অংশ আসে, কোর ভ্যালুজ, অর্থাৎ আপনার কোম্পানি কোন নীতিগুলির উপর চলে। উদাহরণস্বরূপ সততা, গ্রাহক সন্তুষ্টি, উন্নবেশন, গতি বা স্বচ্ছতা। এই মূল্যবোধগুলি আপনার কোম্পানির কাজ করার ধরনকে ব্যবহৃত করে এবং বিনিয়োগকারীরা এটি জানতে চায় যে আপনি কোন চিন্তা নিয়ে ব্যবসা চালাতে চান। এবং এখন কথা বলি দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে, অর্থাৎ 1 বছর, 3 বছর এবং 5 বছরে আপনি কি অর্জন করতে চান। এগুলিকে স্মার্ট ফরম্যাটে রাখা উচিত, মানে স্পষ্ট বা স্পেসিফিক, পরিমাপযোগ্য বা মেজারেবল, অর্জনযোগ্য বা অ্যাচিভেবল, প্রাসঙ্গিক বা রেলেভেন্ট এবং সময়সীমাযুক্ত বা টাইম বাউন্ড। এর মাধ্যমে এটি মনে হয় যে আপনি কেবল ভাবনার মধ্যেই সীমাবদ্ধ রাখেননি, বরং এর পরিকল্পনাও করেছেন। অধ্যায় 4-এর অংশ 2। এবার আসি সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, আপনার পণ্য বা পরিষেবা। যখন আপনি কাউকে আপনার ব্যবসা বোঝান, তখন সে প্রথমেই জানতে চায় আপনি কি বিক্রি করছেন এবং তা কেন স্পেশাল। তাই এটি লেখা একটি শিল্প, কিন্তু আমি এটিকে সহজ করে তুলছি। প্রথমে আপনাকে বলতে হবে আপনার পণ্য বা পরিষেবা কি। এটিকে খুব সহজ এবং পরিষ্কার ভাষায় বলুন, যাতে যে কেউ সহজে বুঝতে পারে। যেমন আপনার বন্ধুকে বলুন, আমরা এমন একটা অ্যাপ তৈরি করছি যা ছোট ব্যবসায়ীদের অনলাইন বিক্রয় বাড়িয়ে দিতে সাহায্য করে। এরপর এর সুবিধাগুলি জানানো জরুরি। মানুষ পণ্যের বিশেষত্বগুলির চেয়ে সেই পণ্য থেকে প্রাপ্ত সুবিধাগুলিতে বেশি আগ্রহী। যেমন যদি আপনার পরিষেবা সময় বাঁচায় বা টাকা বাঁচায় বা কোনো ঝামেলা দূর করে, তবে এটিকে জোর দিয়ে বলুন। যেমন এই অ্যাপটি আপনার পণ্যকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে সাহায্য করে, যার ফলে আপনার গ্রাহক বাড়বে এবং বিক্রিও বাড়বে। এরপর যদি আপনার পণ্য কোনো অভিনব উপায়ে কাজ করে বা কোনো বিশেষ টেকনোলজি ব্যবহার করে, তবে সেটিও বলা উচিত। এটি আপনার ব্যবসার অনন্যতা দেখায়। তবে এটিকে অতিরিক্ত জটিল করবেন না, সহজ ভাষায় বোঝান, যাতে শ্রোতার মনে হয় যে এই পণ্যটি সত্যিই আলাদা। যদি আপনার কোনো পেটেন্ট বা কপিরাইট থাকে বা আপনার কোনো বিশেষ টেকনোলজি থাকে, তবে সেটিও এখানে অবশ্যই অন্তর্ভুক্ত করুন। এটি দেখায় যে আপনি আপনার ব্যবসাকে প্রতিযোগিতার থেকে বাঁচানোর জন্যেও ভেবেছেন। পরবর্তী পয়েন্ট হলো পণ্যের উন্নয়ন পর্যায়, অর্থাৎ আপনার পণ্য কি এখন একটি ধারণা, প্রোটোটাইপ তৈরি হয়েছে নাকি বাজারে এসে গেছে। যদি এটি বাজারে থাকে, তবে এর কিছু ফলাফল বা সফলতাও বলুন। এতে বিনিয়োগকারীদের বিশ্বাস হয় যে আপনি কেবল স্বপ্ন দেখার মানুষ নন, বরং কাজ করার মানুষ। এবার কথা বলি মূল্য নির্ধারণ কৌশল নিয়ে। এর অর্থ হলো আপনি আপনার পণ্য বা পরিষেবার দাম কিভাবে নির্ধারণ করেন। এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ ভুল দাম আপনার ব্যবসাকে প্রভাবিত করতে পারে। দাম নির্ধারণের সময় আপনি আপনার খরচ, বাজারের পরিস্থিতি এবং গ্রাহকের ক্ষমতাকে মাথায় রাখেন। এছাড়াও যদি আপনার কোনো বিশেষ অফার বা ছাড়ের কাঠামো থাকে, তবে সেটিও এখানে লিখতে হবে। যেমন প্রথম 3 মাসে আমরা 20% ছাড় দেব
যাতে বেশি গ্রাহক যুক্ত হতে পারে। শেষে এখানে একটি ছোট স্মারক: পণ্য বা পরিষেবা যত সহজ এবং পরিষ্কারভাবে বর্ণনা করা যায় ততই ভালো। অতিরিক্ত প্রযুক্তিগত বিষয় বা জটিল শব্দ ব্যবহার করলে মানুষের মনোযোগ বিঘ্নিত হতে পারে। এখন আপনি আপনার পণ্য বা পরিষেবার এই অংশটিকে পেশাদার এবং প্রভাবশালী করতে প্রস্তুত। অধ্যায় 5 এর অংশ 1 থেকে আপনি কি জানেন যে আপনার ব্যবসার ধারণা যতই দারুণ হোক না কেন, যদি আপনি বাজারকে সঠিকভাবে না বোঝেন তবে তা সফল হতে পারবে না। বাজার বিশ্লেষণ অর্থাৎ বাজারকে গভীরভাবে অধ্যয়ন করা আপনার ব্যবসার ভিত্তি মজবুত করে। এটিকে বোঝা যতটা জরুরি ততটাই সহজ হতে পারে যদি আপনি সঠিক পথে যান। বাজার বিশ্লেষণ মানে আপনি এটি খুঁজে বের করুন যে আপনার সম্ভাব্য গ্রাহক কারা, তারা কি চায়, তাদের প্রয়োজন কি, এবং আপনার প্রতিযোগী অর্থাৎ কম্পিটিটররা কি করছে। এই তথ্য ছাড়া আপনি অন্ধকারে তীর চালানোর মতো ভুল করতে পারেন। প্রথমে আপনাকে আপনার টার্গেট অডিয়েন্স অর্থাৎ লক্ষ্যযুক্ত গ্রাহকের পুরো প্রোফাইল তৈরি করতে হবে। বয়স, লিঙ্গ, অবস্থান, কেনার অভ্যাস, পছন্দ অপছন্দ প্রতিটি জিনিস বোঝা জরুরি। এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি কার জন্য পণ্য তৈরি করছেন এবং আপনার মার্কেটিং কেমন হওয়া উচিত। এরপর প্রতিযোগিতার তদন্ত করুন। এটি জানা জরুরি যে আপনার এলাকায় কোন কোন ব্যবসা কাজ করছে, তাদের শক্তি কী এবং তাদের দুর্বলতা কী। এই তথ্য থেকে আপনি আপনার ব্যবসা উন্নত করার নতুন ধারণা পাবেন। বাজারের আকার অর্থাৎ আপনার পণ্য বা পরিষেবার জন্য সম্ভাব্য গ্রাহক বা বিক্রির মোট সম্ভাবনাও বোঝা জরুরি। যদি বাজার খুব ছোট হয় তবে আপনার ব্যবসাকে স্কেল করতে সমস্যা হতে পারে। অন্যদিকে খুব বড় বাজারও সঠিক কৌশল না থাকলে ফাঁকা প্রমাণিত হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো বাজার প্রবণতা। এটি সেই প্রবণতা যা সময়ের সাথে পরিবর্তিত হয়, যেমন গ্রাহকের পছন্দ, প্রযুক্তির পরিবর্তন বা নতুন নিয়মকানুন। এগুলো বুঝে আপনি আপনার ব্যবসাকে সময়ের সাথে আপডেট রাখতে পারেন এবং এগিয়ে নিয়ে যেতে পারেন। ভালো বাজার গবেষণা করার জন্য আপনি অনলাইন সমীক্ষা, ফোকাস গ্রুপ বা সোশ্যাল মিডিয়ার সাহায্য নিতে পারেন। এর মাধ্যমে আপনি সরাসরি গ্রাহকের মতামত পাবেন এবং আপনি আপনার পণ্য উন্নয়ন এবং মার্কেটিং উন্নত করতে পারবেন। বাজার বিশ্লেষণ আপনাকে এটিও শেখায় যে কোন নতুন সুযোগ আপনার জন্য উপলব্ধ এবং কোন বিপদ থেকে আপনাকে বাঁচতে হবে। এই তথ্যের ভিত্তিতে আপনি সঠিক ব্যবসায়িক কৌশল তৈরি করতে পারেন। অধ্যায় 6 এর অংশ 1 থেকে আপনার ব্যবসার ধারণা তখনই কাজ করবে যখন আপনি এটিকে পরিষ্কার এবং শক্তিশালী উপায়ে উপস্থাপন করতে পারবেন। এবার আমরা কথা বলবো কিভাবে আপনার পণ্য বা পরিষেবাকে সংজ্ঞায়িত করবেন। ব্যবসায়িক পরিকল্পনায় এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সেই বিভাগ যেখানে আপনি বলেন যে আপনি কি বিক্রি করছেন, কিভাবে বিক্রি করছেন এবং কেন আপনার পণ্য বা পরিষেবার প্রয়োজন। প্রথমে আপনার পণ্য বা পরিষেবার বৈশিষ্ট্যগুলি বিস্তারিতভাবে লিখুন। উদাহরণস্বরূপ, যদি আপনার পণ্য একটি নতুন গ্যাজেট হয় তবে এর ফিচার, প্রযুক্তিগত গুণাবলী এবং ব্যবহারকারীর জন্য কী সুবিধা রয়েছে এই সব পরিষ্কারভাবে বলুন। খেয়াল রাখবেন ভাষা সহজ হওয়া উচিত যাতে যে কেউ সহজে বুঝতে পারে। এরপর আপনার পণ্যের ইউনিক সেলিং পয়েন্ট এর উপর জোর দিন। ইউএসপি হলো সেই বৈশিষ্ট্য যা আপনার পণ্যকে বাজারে আলাদা এবং উন্নত করে তোলে। যেমন, যদি আপনার পণ্য ইকো ফ্রেন্ডলি হয় বা বাজেটের সাথে মানানসই হয় তবে এটি ইউএসপি হতে পারে। এখানে এটিও বলুন যে আপনার পণ্য কোন সমস্যার সমাধান করে। বাজারে যারা গ্রাহক আছেন তাদের প্রয়োজনগুলিকে মাথায় রেখে এটি বলা জরুরি যে আপনার পরিষেবা বা পণ্য কিভাবে তাদের সাহায্য করবে। এর সাথে আপনার পণ্যের ভবিষ্যতের সম্ভাবনা উল্লেখ করুন। এটিকে কি বাড়ানো যেতে পারে? এর কি আরও ভ্যারিয়েন্ট তৈরি হতে পারে? বিনিয়োগকারীরা এই বিষয়ে আগ্রহী থাকেন যে আপনার ধারণাটি দীর্ঘমেয়াদী এবং লাভজনক থাকবে। যদি আপনার পরিষেবা হয় তবে বলুন এটি কিভাবে সরবরাহ করা হবে। এটি কি অনলাইন হবে নাকি অফলাইন? এটি কি কোনো বিশেষ প্রযুক্তি বা প্রক্রিয়া লাগবে? এই ধরনের বিস্তারিত বিবরণও আপনার পরিকল্পনাকে বিশ্বাসযোগ্য করে তোলে। মার্কেটিংয়ের দৃষ্টিকোণ থেকে যখন আপনি আপনার পণ্য বা পরিষেবাকে ভালোভাবে সংজ্ঞায়িত করেন তখন আপনি আপনার মার্কেটিং কৌশলও ভালোভাবে বুঝতে পারেন। আপনি জানতে পারেন কোন ফিচারগুলিকে হাইলাইট করতে হবে, কোন গ্রাহকের সাথে যুক্ত হতে হবে এবং কোন চ্যানেলের মাধ্যমে পৌঁছতে হবে। অংশ 2। এখন যখন আমরা আমাদের পণ্য বা পরিষেবাকে পুরোপুরি বুঝে গেছি
তখন পরবর্তী পদক্ষেপ হলো বিপণন মানে মার্কেটিং এবং বিক্রয় মানে সেলস পরিকল্পনা তৈরি করা। বিপণন ও বিক্রয় পরিকল্পনা হলো সেই রোডম্যাপ যা বলে যে আপনি আপনার পণ্য কিভাবে বিক্রি করবেন, কোন গ্রাহকের কাছে পৌঁছবেন এবং কিভাবে আপনার ব্যবসাকে বাড়াবেন। প্রথমে এটি জানা জরুরি যে আপনার লক্ষ্য শ্রোতারা কারা। প্রতিটি ব্যবসার জন্য গ্রাহকের নিখুঁত প্রোফাইল তৈরি করা জরুরি। এর মাধ্যমে জানা যায় যে আপনার পণ্য কেনার মতো মানুষ কারা, তাদের বয়স কত, তাদের পছন্দ অপছন্দ কী এবং তাদের প্রয়োজন কী। লক্ষ্য শ্রোতাকে সঠিকভাবে চিহ্নিত করা আপনার বিপণন কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এরপর আপনাকে ভাবতে হবে যে আপনার লক্ষ্য শ্রোতাদের কাছে পৌঁছানোর জন্য কোন চ্যানেলগুলি সবচেয়ে কার্যকরী হবে। আপনি কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন নাকি ইমেল মার্কেটিং বেশি ভালো হবে? আপনি কি অফলাইন প্রচার যেমন ইভেন্টস বা নেটওয়ার্কিং করবেন? এই প্রশ্নগুলির উত্তর খুঁজে বের করা বিপণন পরিকল্পনার প্রধান অংশ। বিক্রয় পরিকল্পনায় আপনি এটি নির্ধারণ করবেন যে আপনি আপনার বিক্রয় দলকে কিভাবে প্রস্তুত করবেন, বিক্রয় লক্ষ্য কিভাবে নির্ধারণ করবেন এবং বিক্রয় প্রক্রিয়া কেমন হবে। উদাহরণস্বরূপ, গ্রাহককে কিভাবে সংযুক্ত করবেন, কিভাবে ফলো আপ করবেন এবং গ্রাহক সম্পর্ককে কিভাবে মজবুত করবেন। বিপণন এবং বিক্রয়ের সম্পর্ক খুব গভীর। যখন বিপণন সঠিকভাবে কাজ করে তখন বিক্রয় সহজ হয়। তাই দুটিকে একত্রিত করে একটি শক্তিশালী পরিকল্পনা তৈরি করা জরুরি। এই পরিকল্পনা তৈরি করার সময় আপনার বাজেট সীমাও মাথায় রাখুন। বিপণনে কত খরচ করতে পারবেন এবং তার থেকে কত আয় পাওয়ার আশা আছে সেটিও পরিষ্কারভাবে লিখুন। শেষ পর্যন্ত আপনার বিপণন এবং বিক্রয় পরিকল্পনাকে সময় সময় পর্যালোচনা এবং আপডেট করতে ভুলবেন না। বাজার পরিবর্তিত হতে থাকে, তাই আপনার পরিকল্পনাতেও পরিবর্তন জরুরি যাতে আপনি সবসময় আপনার গ্রাহকদের সাথে সংযুক্ত থাকতে পারেন। অধ্যায় 7-এর অংশ 1। আপনি কি কখনো ভেবেছেন যে সঠিক আর্থিক পরিকল্পনা ছাড়া একটি ব্যবসা কত দ্রুত ব্যর্থ হতে পারে? আর্থিক পরিকল্পনা হলো সেই ভিত্তি যার উপর আপনার পুরো ব্যবসা দাঁড়িয়ে থাকে। যদি এটি মজবুত না হয় তবে বাকি সব কিছুই টলমল করতে শুরু করে। আর্থিক পরিকল্পনা মানে শুধু টাকার হিসেব রাখা নয়, বরং এটি বোঝা যে আপনার ব্যবসায় টাকা কিভাবে আসবে, কিভাবে খরচ হবে এবং কিভাবে বাড়বে। এটি ছাড়া আপনি অন্ধকারের দিক নির্দেশনা ছাড়া হাঁটছেন। প্রথমে আপনাকে আপনার স্টার্টআপের খরচ পরিষ্কার করতে হবে। এর মধ্যে অফিসের ভাড়া, যন্ত্রপাতি, মার্কেটিং, কর্মীদের বেতন এবং অন্যান্য সমস্ত খরচ অন্তর্ভুক্ত থাকে। এই খরচগুলি আপনার শুরুতেই জানা উচিত যাতে আপনি সঠিকভাবে বাজেট তৈরি করতে পারেন। এরপর প্রজেক্টেড রেভিনিউ অর্থাৎ সম্ভাব্য আয়ের হিসাব করা জরুরি। আপনাকে অনুমান করতে হবে যে আপনি মাসে বা বছরে কত টাকা আয় করতে পারবেন। এতে বাজার গবেষণা এবং আপনার পণ্যের দামগুলি বড় ভূমিকা পালন করে। এর সাথে ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টও আর্থিক পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। ক্যাশ ফ্লো মানে আপনার ব্যবসায় কত টাকা আসছে এবং কত টাকা যাচ্ছে। যদি ক্যাশ ফ্লো নেতিবাচক হয় তবে আপনাকে আপনার খরচ কমানোর বা আয় বাড়ানোর উপায় খুঁজতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লাভ ক্ষতি বিবরণী তৈরি করা। এটি বলে যে আপনার ব্যবসা কত মুনাফা করেছে বা ক্ষতি হয়েছে। এটি সময় সময় আপডেট করা উচিত যাতে আপনি আপনার আর্থিক অবস্থার সঠিক ধারণা পেতে পারেন। আর্থিক পরিকল্পনা ছাড়া কোনো ব্যবসা দীর্ঘ সময় ধরে সফল হতে পারে না। তাই এটিকে খুব গুরুত্ব সহকারে নেবেন এবং প্রয়োজন হলে কোনো আর্থিক বিশেষজ্ঞের সাহায্যও নেবেন। অংশ 2। এবার কথা বলি কিভাবে আর্থিক পরিকল্পনাকে বাস্তব জীবনে প্রয়োগ করা যায় যাতে আপনার ব্যবসা কেবল চলতে না পারে বরং বৃদ্ধিও করতে পারে। প্রথমে আপনার প্রতিটি খরচের রেকর্ড রাখুন। তা সে বড় হোক বা ছোট, প্রতিটি টাকার এন্ট্রি থাকা জরুরি। এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার টাকা কোথায় যাচ্ছে এবং কোথায় সঞ্চয়ের উপায় আছে। দ্বিতীয়ত, বাজেট তৈরি করতে শিখুন। প্রতিটি মাসের জন্য একটি বাস্তববাদী বাজেট তৈরি করুন যেখানে আপনি আপনার আয় এবং খরচ দুটিই মাথায় রাখবেন। বাজেট ছাড়া আপনি আপনার আর্থিক স্বাস্থ্যের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন না। বাজেট নিয়মিত পর্যালোচনা করুন এবং প্রয়োজন অনুযায়ী সামঞ্জস্য করুন। তৃতীয় পয়েন্ট হলো বিনিয়োগ করা। যেই টাকা সঞ্চয় করা আছে সেগুলিকে সঠিক জায়গায় বিনিয়োগ করুন যাতে আপনার আয় বাড়তে পারে। এই বিনিয়োগ আপনার ব্যবসার সম্প্রসারণ, নতুন পণ্য আনা বা মার্কেটিং বাড়াতে সাহায্য করবে।
সবসময় ভেবে চিনতে বিনিয়োগ করুন। দ্রুত লাভ দেখানোর প্রকল্পগুলি থেকে দূরে থাকুন। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জরুরি তহবিল বা ইমার্জেন্সি ফান্ড তৈরি করা। ব্যবসায় অপ্রত্যাশিত খরচ আসতে পারে, তাই সব সময় এমন একটি তহবিল রাখুন যা কঠিন সময়ে কাজে আসতে পারে। এই তহবিল আপনার ব্যবসাকে সংকট থেকে বের করে আনতে সহায়ক হবে। আর্থিক পরিকল্পনা একবার তৈরি করে ফেলে রাখার মতো জিনিস নয়, এটিকে নিয়মিত আপডেট করা জরুরি, কারণ বাজারের পরিস্থিতি এবং ব্যবসার প্রয়োজন পরিবর্তিত হতে থাকে। তাই প্রতি মাসে আপনার আর্থিক পরিকল্পনা পরীক্ষা করুন এবং সংশোধন করুন। এই সহজ কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপগুলি গ্রহণ করে আপনি আপনার ব্যবসার আর্থিক স্বাস্থ্যকে মজবুত করতে পারেন। মনে রাখবেন, সঠিক আর্থিক পরিকল্পনা দিয়েই ব্যবসার ভিত্তি মজবুত হয়। যদি আপনি এই বিষয়গুলি বোঝেন এবং সঠিকভাবে প্রয়োগ করেন, তবে আপনার ব্যবসার স্বপ্ন বাস্তব হওয়ার খুব কাছাকাছি থাকবে। অধ্যায় 8-এর অংশ 1। যে কোনো ব্যবসার সাফল্যের জন্য মার্কেটিং সবচেয়ে জরুরি অংশ। মার্কেটিং ছাড়া আপনার সবচেয়ে ভালো পণ্য গ্রাহকের কাছে পৌঁছাতে পারবে না। কিন্তু মার্কেটিং মানে শুধু টাকা খরচ করা নয়, বরং বুদ্ধিমত্তার সাথে সঠিক কৌশল অবলম্বন করা। মার্কেটিংয়ের প্রথম নিয়ম হলো আপনার গ্রাহককে বোঝা। আপনার জানা উচিত যে আপনার পণ্যের প্রয়োজন কার, তাদের কষ্ট কী এবং তারা কি চায়। আজকের ডিজিটাল যুগে মার্কেটিংয়ের অনেক পথ আছে, সোশ্যাল মিডিয়া, ইমেল, ব্লগ এবং আরও অনেক কিছু। কিন্তু প্রতিটি প্ল্যাটফর্মে একই রকম কন্টেন্ট কাজ করে না। তাই এটি জানা জরুরি যে আপনার লক্ষ্য শ্রোতা কারা এবং তারা কোন চ্যানেলে বেশি সক্রিয়। আপনাকে আপনার কন্টেন্ট এমনভাবে ডিজাইন করা উচিত যাতে তা আপনার গ্রাহকের সমস্যার সমাধান হয়। মার্কেটিংয়ের দ্বিতীয় বড় অংশ হল ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি, অর্থাৎ নিয়মিত থাকা। একবার কিছু পোস্ট করে আবার উধাও হয়ে গেলে কোনো লাভ হবে না। আপনার ব্র্যান্ডের পরিচয় তৈরি করতে নিয়মিতভাবে গুণগত কন্টেন্ট তৈরি করুন এবং শেয়ার করুন। এর ফলে আপনার বিশ্বস্ততা বাড়বে এবং মানুষ আপনার সাথে যুক্ত হবে। তৃতীয় পয়েন্ট হলো অ্যানালিটিক্সে মনোযোগ দেওয়া। আপনি যে মার্কেটিংই করছেন না কেন, তার ফলাফল পরিমাপ করা অত্যন্ত জরুরি। কোন পোস্ট বা ক্যাম্পেইন ভালো কাজ করেছে, কোথা থেকে বেশি ট্রাফিক এসেছে, কোন পদ্ধতি ব্যর্থ হয়েছে। এই সব জানা আপনার কৌশল উন্নত করতে সাহায্য করবে। মার্কেটিংয়ে টাকা খরচ করাও জরুরি, তবে তা তখনই লাভজনক যখন তা সঠিক দিকে হয়। তাই ছোট ছোট প্রচেষ্টা দিয়ে শুরু করুন। আপনার মার্কেটিং কৌশল পরীক্ষা করুন এবং তারপর যে পদ্ধতি সবচেয়ে ভালো কাজ করে তার ওপর মনোযোগ দিন। মনে রাখবেন, মার্কেটিংয়ের আসল উদ্দেশ্য কেবল বিক্রি বাড়ানো নয়, বরং আপনার ব্র্যান্ডের সাথে একটি বিশ্বস্ত সম্পর্ক তৈরি করা। গ্রাহকরা তখনই আপনার ব্র্যান্ডের সাথে যুক্ত থাকবেন যখন তাদের মনে হবে যে আপনি তাদের প্রয়োজন বোঝেন এবং তাদের জন্য আরও ভালো বিকল্প নিয়ে আসেন। যদি আপনি মার্কেটিংয়ের এই নীতিগুলি বোঝেন এবং সঠিকভাবে প্রয়োগ করেন, তবে আপনার ব্যবসা নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। অংশ 2। এবার কথা বলি মার্কেটিংয়ের সেই পদ্ধতিগুলি নিয়ে যা আপনি আপনার ব্যবসার ধারণা যাচাই বা ভ্যালিডেট করার জন্য অবিলম্বে ব্যবহার করতে পারেন। প্রথম পদ্ধতি হল সোশ্যাল মিডিয়া টেস্টিং। আপনি আপনার পণ্য বা পরিষেবার একটি সহজ পোস্ট তৈরি করুন, যেখানে আপনি জিজ্ঞাসা করুন যে মানুষ এতে আগ্রহী কিনা। এর মাধ্যমে আপনি অবিলম্বে প্রতিক্রিয়া পাবেন যে আপনার ধারণা বাজারে কতটা জনপ্রিয় হতে পারে। দ্বিতীয় পদ্ধতি হলো ল্যান্ডিং পেজ তৈরি করা। একটি ছোট পেজ তৈরি করুন যেখানে আপনার পণ্য বা পরিষেবার তথ্য থাকবে এবং মানুষ তাদের ইমেল বা যোগাযোগের তথ্য দিতে পারবে যদি তারা আরও তথ্য চায়। এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কতজন লোক আপনার ধারণায় সত্যি আগ্রহী। তৃতীয় পদ্ধতি হলো প্রি অর্ডার নেওয়া। যখন আপনি কিছু প্রাথমিক প্রতিক্রিয়া পেয়ে যাবেন, তখন আপনি প্রি অর্ডার শুরু করতে পারেন। এর মাধ্যমে আপনি কেবল বাজারের প্রতিক্রিয়া জানতে পারবেন না, বরং প্রাথমিক নগদ প্রবাহ পাবেন। চতুর্থ পদ্ধতি হল প্রতিক্রিয়া নেওয়া। আপনার লক্ষ্য গ্রাহকদের সাথে সরাসরি কথা বলুন। তাদের জিজ্ঞাসা করুন যে তারা কি চায়,
তাদের সমস্যাগুলি কী এবং তারা আপনার ধারণাকে কিভাবে দেখে। এই তথ্য আপনার পণ্যকে আরও উন্নত করতে অত্যন্ত সহায়ক হবে। মার্কেটিংয়ের এই ছোট ছোট পরীক্ষাগুলি আপনার ব্যবসার ধারণাকে সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করে। মনে রাখবেন, মার্কেটিং কোনো জাদুর কাঠি নয়, বরং এটি একটি প্রক্রিয়া যা ক্রমাগত উন্নতি এবং অভিযোজন দাবি করে। যতক্ষণ না আপনি আপনার বাজারকে বুঝে এবং সঠিক প্রতিক্রিয়া নিয়ে এগিয়ে যাবেন, ততক্ষণ আপনার ধারণা যাচাই হবে না। তাই এই পদ্ধতিগুলি অবলম্বন করুন এবং আপনার ব্যবসার ধারণার শক্তিকে চিনুন। অধ্যায় 9-এর অংশ 1। আপনি কি জানেন যে আপনার ব্যবসার ধারণার সফলতার একটি বড় অংশ আপনার পরিকল্পনা অর্থাৎ ব্যবসায়িক পরিকল্পনার উপর নির্ভর করে? একটি শক্তিশালী পরিকল্পনা ছাড়া কোনো ধারণাই অসম্পূর্ণ থাকে। তাই আজ আমরা কথা বলবো কিভাবে এমন একটি ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করা যায় যা আপনাকে বাজারে টিকে থাকতে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। প্রথমে আপনাকে আপনার ব্যবসার উদ্দেশ্য পরিষ্কার করতে হবে। আপনি কেন এই ব্যবসা শুরু করতে চান? আপনার লক্ষ্য কি? এটি স্পষ্ট হওয়া জরুরি, কারণ এটিই আপনার কৌশল এবং সিদ্ধান্ত নেওয়ার ভিত্তি তৈরি করবে। দ্বিতীয়ত, আপনার লক্ষ্য বাজারকে চিহ্নিত করুন। এটি জানুন যে আপনার সম্ভাব্য গ্রাহক কারা, তাদের প্রয়োজন কি এবং তারা কোথায় আছে। যদি আপনি এটি না জানেন, তবে আপনার বিপণন পরিকল্পনা অসম্পূর্ণ থাকবে। তৃতীয়ত, আপনার পণ্য বা পরিষেবার বৈশিষ্ট্যগুলি লিখুন। আপনার পণ্যে এমন কি বিশেষত্ব আছে যা এটিকে অন্যদের থেকে আলাদা করে তোলে? এই বিষয়ের উপর মনোযোগ দেওয়া আপনার ব্যবসাকে শক্তিশালী করবে। চতুর্থত, আর্থিক পরিকল্পনা তৈরি করা অত্যন্ত জরুরি। এর মধ্যে আপনার প্রাথমিক ব্যয়, আসন্ন খরচ এবং আনুমানিক আয় অন্তর্ভুক্ত থাকা উচিত। এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ব্যবসাকে সফল করার জন্য কতটা মূলধন প্রয়োজন। পঞ্চমত, আপনার মার্কেটিং এবং বিক্রয় কৌশল বিস্তারিতভাবে লিখুন। এটি নির্ধারণ করুন যে আপনি আপনার পণ্য বা পরিষেবাকে কিভাবে মানুষের কাছে পৌঁছে দেবেন। একটি ভালো ব্যবসায়িক পরিকল্পনা আপনাকে স্পষ্ট দিক নির্দেশনা দেয় এবং বিনিয়োগকারীদেরও বিশ্বাস যোগায় যে আপনার ধারণাটি কার্যকর। অংশ 2। এখন যখন আমরা ব্যবসায়িক পরিকল্পনার প্রধান অংশগুলি বুঝেছি, তখন কথা বলি এটিকে কিভাবে কার্যকর এবং ব্যবহারিক করা যায়। সবচেয়ে জরুরি কথা হলো আপনার পরিকল্পনা বাস্তবসম্মত হওয়া উচিত। স্বপ্নে বড় কিছু ভাবা ঠিক আছে, কিন্তু পরিকল্পনায় বাস্তবসম্মত হওয়া জরুরি। আপনার আনুমানিক খরচ এবং আয়ের হিসেব বাস্তবসম্মত হওয়া উচিত, যাতে ব্যবসার সময় কোনো বড় ধাক্কা না লাগে। বাজার গবেষণার ওপর মনোযোগ দিন এবং যতটা সম্ভব ডেটা সংগ্রহ করুন। সঠিক ডেটা আপনার সিদ্ধান্তগুলিকে শক্তিশালী করে তোলে। এছাড়াও একটি ভালো ব্যবসায়িক পরিকল্পনা নমনীয় বা ফ্লেক্সিবল হওয়া উচিত। বাজারের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে আপনার পরিকল্পনায় পরিবর্তন আনার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। যদি আপনি খুব কঠোর নিয়ম তৈরি করেন, তবে তা আপনার অগ্রগতিতে বাধা হতে পারে। ঝুঁকি ব্যবস্থাপনাও পরিকল্পনায় অন্তর্ভুক্ত করুন। ব্যবসায় ঝুঁকি থাকা স্বাভাবিক, কিন্তু সেই ঝুঁকিগুলি চিহ্নিত করা এবং সেগুলির সমাধান বের করা আপনার সফলতার কাঠিকাঠি। শেষ পর্যন্ত আপনার পরিকল্পনা সময় সময় পর্যালোচনা করুন। যখনই আপনার মনে হবে যে বাজারে কোনো নতুন প্রবণতা বা সুযোগ এসেছে, তখন আপনার পরিকল্পনা আপডেট করতে ভুলবেন না। একটি শক্তিশালী এবং বুদ্ধিমান ব্যবসায়িক পরিকল্পনা আপনার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে পারে। তাই এটি তৈরির সময় মনোযোগ এবং পরিশ্রম উভয়ই ব্যয় করুন। অধ্যায় 10-এর অংশ 1। আপনি এ পর্যন্ত ব্যবসায়িক পরিকল্পনার প্রতিটি দিক বুঝেছেন, কিন্তু প্রশ্ন হলো, এসবের উদ্দেশ্য কী? উদ্দেশ্য হলো এমন একটি ব্যবসা তৈরি করা যা টিকে থাকে, বৃদ্ধি পায় এবং আপনাকে আর্থিক স্বাধীনতা এনে দিতে পারে। কিন্তু এর জন্য শুধু ধারণা এবং পরিকল্পনা যথেষ্ট নয়। সবচেয়ে জরুরি বিষয়টি হলো বাস্তবায়ন বা এক্সিকিউশন। বাস্তবায়ন মানে সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া। অনেকেই খুব ভালো পরিকল্পনা তৈরি করেন, কিন্তু শুরুই করেন না, অথবা শুরু করার পর ধারাবাহিকতা রাখতে পারেন না। আসল চ্যালেঞ্জ এখান থেকেই শুরু হয়। প্রতিদিন ছোট ছোট কাজ করে যাওয়া, সাহস না হারিয়ে। বাস্তবায়নের জন্য আপনাকে আপনার সময়, অর্থ এবং শক্তি সঠিক ব্যবহার শিখতে হবে। শুধু তাই নয়, আপনার নেতৃত্বের দক্ষতা এবং আপনার দলকে অনুপ্রাণিত রাখার ক্ষমতাও কাজে আসবে। এবার কথা বলি সেই 3টি বিষয় নিয়ে যা আপনার বাস্তবায়নকে সফল করে তোলে। প্রথমত, স্পষ্টতা বা ক্ল্যারিটি। আপনাকে পুরোপুরি পরিষ্কার হতে হবে যে প্রতিদিন কি করতে হবে, কেন করতে হবে এবং কখন করতে হবে। দ্বিতীয়ত, মনোযোগ বা ফোকাস। এক সময় একটা কাজ করা এবং বাকি সব কিছুকে উপেক্ষা করা। তৃতীয়ত, ডিসিপ্লিন
অর্থাৎ প্রতিদিন সেই কাজ করা যা করা জরুরি, যদিও আপনার মন না চায়। ব্যবসার দুনিয়ায় আপনাকে প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত নিতে হবে এবং প্রতিটি সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎকে প্রভাবিত করবে। তাই বাস্তবায়নে আপনার বিচার, আত্মবিশ্বাস এবং শেখার মানসিকতা খুব কাজে আসে। এখন যেমন যেমন আপনি পরিকল্পনাকে কাজে পরিণত করবেন, তেমন তেমন নতুন চ্যালেঞ্জ সামনে আসবে। কখনো বিক্রি হবে না, কখনো দল সমর্থন করবে না, কখনো বাজার পরিবর্তিত হবে। কিন্তু যদি আপনি প্রতিটি চ্যালেঞ্জকে শেখার সুযোগ হিসেবে দেখেন, তাহলে আপনি হার মানবেন না, আপনি বিকশিত হবেন। এবং মনে রাখবেন, কোনো ব্যবসাও কিন্তু রাতারাতি সফল হয় না, কিন্তু যারা প্রতিদিন ধারাবাহিক কাজ করেন তারাই দীর্ঘমেয়াদে বড় খেলা জেতেন। অংশ 2। তো এবার সময় এসেছে সেই শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটির, যা আপনার পুরো ব্যবসায়িক যাত্রাকে শক্তি দেবে, আপনার কেন বা ওয়াই। আপনি এই পর্যন্ত পরিকল্পনা তৈরি করা, বাজার বোঝা, পণ্য তৈরি করা, দল গঠন করা এবং বাস্তবায়নের সমস্ত বিষয় শিখেছেন। কিন্তু যদি এই সব করার পেছনে আপনার উদ্দেশ্য, আপনার আগুন, আপনার আবেগই দুর্বল হয়, তবে এই যাত্রা বেশি দূর যাবে না। প্রতিটি সফল ব্যবসার পেছনে একটি অত্যন্ত ব্যক্তিগত কারণ থাকে। কিছু লোক তাদের পরিবারের জন্য কিছু বড় করতে চায়, কিছু লোক স্বাধীনতা চায়, কিছু লোক সমাজে পরিবর্তন আনতে চায় এবং কিছু লোক তাদের আবেগ বাঁচিয়ে রাখতে চায়। আপনাকেও আপনার কেন খুঁজে বের করে প্রতিদিন আপনার হৃদয়তা পুনরাবৃত্তি করতে হবে। ব্যবসা একটি ম্যারাথন, এতে ক্লান্তিও আসবে, উত্থান পতনও হবে এবং অনেক সময় মনে হবে সব শেষ হয়ে গেছে। কিন্তু যদি আপনার কেন মজবুত হয়, তবে আপনি কখনো থামবেন না। আপনি পড়ে গিয়ে উঠবেন, শিখবেন এবং এগিয়ে যাবেন। এই পুরো ভিডিওতে আমরা 10টি অধ্যায়ের মাধ্যমে আপনাকে সেই ভিত্তি দিয়েছি যা প্রতিটি উদ্যোক্তার প্রয়োজন হয়। এখন সিদ্ধান্ত আপনার হাতে। আপনি এই জ্ঞানকে শুধু শুনে ছেড়ে দেন, নাকি এটিকে আপনার কাজে পরিণত করে আপনার স্বপ্নের ব্যবসা গড়ে তোলেন। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুকজেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।